রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ চূড়ান্ত হয়নি, জানালেন সিইসি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক, চিঠি পেলে সাতক্ষীরার এমপির বিষয়ে ব্যবস্থা। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদকে গার্ড অফ অনার। চাপ কমতে কমতে জ্বলছে না চুলা, হোটেল রেস্তোরাঁয় ভিড়, অনেক ফিলিং স্টেশন বন্ধ, ঘুরছে না কারখানার চাকা, বেড়েছে লোডশেডিং। এখন এখানে যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে 200 টাকা গ্যাস পাইছি। দোকান থেকে হইতেছে জমা উঠাইতে পারতেছি না, সারাদিনে 2বার পাম্পে ঢোকা লাগে। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে শিল্পে গ্যাস মিলবে না, বললেন তথ্য উপদেষ্টা। হাসিনা সরকারের সময়ে অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনার অভাবে সংকট, বললেন অর্থ উপদেষ্টা। 3 দশকেও পূর্বাচলে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই। 21,000 প্লটের বিপরীতে মাত্র 3 শতাধিক স্থাপনা নির্মাণ। উত্তর সিটিতে যুক্ত হওয়ায় ঢেলে সাজানোর উদ্যোগ। কুমিল্লায় 52 কোটি টাকার হুইস্কি, বিয়ার সহ দেশি বিদেশি মাদক ধ্বংস, 5 শতাধিক আটক হলেও পলাতক 250-র বেশি। কেবল আইন করে নির্মূল সম্ভব নয়, বললেন মির্জা ফখরুল। ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনকারীদের ফুটেজ দেখে 3000 শিক্ষার্থী শনাক্ত। বিভিন্ন রাজ্যে ধরপাকড়, আটকদের মুক্তি দিতে ককরোচ পার্টির আলটিমেটাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শামীমা শামীম এবং আমি অন্যয় কর্মকার। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে ভোটার তালিকার জন্য জাতীয় সংসদ কার্যালয়কে চিঠি দিয়েছে ইসি। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে সিইসি জানান, সরকার যখনই চাইবে নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি। একই সাথে সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে সংসদ সচিবালয়ে রেফার করলে ব্যবস্থা নেবে কমিশন। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এই তৎপরতা। রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠকে বসে কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যোগ দেন অন্যান্য কমিশনাররাও। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 24 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। যদিও এর আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্তের কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুসারে নির্বাচনের গুরুদায়িত্ব ভার ইসির উপর, যেখানে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইসির এই বৈঠকে ভোটার তালিকা প্রস্তুত সহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তালিকা প্রস্তুতের বিষয়ে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। কোনো অসুবিধা। রাষ্ট্রপতি নির্বাচন ইসির দায়িত্ব উল্লেখ করে সিইসি বলেন, সরকার যখনই চাইবে প্রস্তুত থাকবে কমিশন। আমরা প্রস্তুত। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা
করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা বৈঠকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়ে আলোচনা হয়নি, তবে সংসদ সচিবালয় রেফার করলে কমিশন ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা পরামর্শ করা লাগে ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়ে বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিস্তারিত প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেন। অভ্যর্থনা জানিয়ে দলটি বঙ্গভবনের মূল ফটক থেকে ভেতর নিয়ে যান। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দফতরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানী জুড়ে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। গেল 2 সপ্তাহ ধরে মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা ও বাড্ডা সহ অধিকাংশ এলাকায় মিলছে না লাইনের গ্যাস। যাও বা ভোরের দিকে সামান্য সময়ের জন্য আসছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিকল্প হিসেবে হোটেল রেস্তোরাঁর ওপর নির্ভরতা বেড়েছে। অন্যদিকে লাইনের চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, যা প্রভাব ফেলছে বিদ্যুৎ উৎপাদনেও। ঢাকার গ্যাস সংকট নিয়ে আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। বারবার চেষ্টা করেও জ্বালানো যাচ্ছে না চুলা। কয়েকদিন ধরে নেই লাইনের গ্যাস। মধ্যরাতে ঘণ্টাখানেকের জন্য এলেও রান্না শেষের আগেই নিভে যাচ্ছে চুলা। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনেও দেখা দিয়েছে অচল অবস্থা। রাজধানীর বেশিরভাগ এলাকায় চেনা চিত্র এটি। প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ কমতে কমতে এখন প্রায় শূন্য। মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা ও বাড্ডা সহ অনেক এলাকায় গ্যাসের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর। এমন পরিস্থিতিতে খাবার প্রস্তুত করা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। এমনিতেই গ্যাস থাকে না, আর রাত 3টা কি 4টা বাজে আসে, আবার 5টা বাজে চলে যায়। গ্যাস যদিও আসে চলে যায়, থাকে না, মানে রান্না করাই যায় না। আমাদের দক্ষিণ পাড়া জিলপাড় হইতে পুরো মেন সড়ক কোনো গ্যাস নাই। এদিকে বাসায় রান্না বন্ধ থাকায় নগরবাসী ভিড় করছেন হোটেল রেস্তোরাঁয়। তবে সেখানেও বাড়তি চাপ। ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডারের উচ্চ মূল্য আর সরবরাহ অনিশ্চয়তায় বেড়েছে খরচ। সব দ্রব্যমূল্যের রেট অনেক বেশি। গ্যাসটা তো এত মানে ওই রেটে গ্যাস নিয়ে চালা সম্ভব না, মানে এইভাবে চললে ব্যবসা চালা যাবে না। সরবরাহ না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো চালু তাতেও লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ চালকদের। এখানে এই যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে 200 টাকা গ্যাস পাইছি। প্রত্যেক পাম্পে 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম লাগে। লাইনে গ্যাসের চাপ অর্ধেকে নেমে আসায় গাড়িতে গ্যাস ভরতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। আগে আমাদের 220 প্রেসার থাকতো, গাড়িটা অতি দ্রুত কাটতো, গাড়িতে এসে গ্যাস নিত 600 টাকার, আর এখন প্রেসার মাত্র 100। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। গ্যাস উৎপাদনের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অনেক এলাকায় লোডশেডিং বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট মোকাবিলায় শিল্প কারখানা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।
ফলে শিল্প, পরিবহন ও আবাসিক সব খাতেই বেড়েছে দুর্ভোগ। উৎপাদন ব্যয় এবং সময় মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি মহেশখালীতে স্থাপিত দুটি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল। বাণিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রাম কখনো চাহিদা অনুযায়ী গ্যাস পায় না। কখনো বিদ্যুৎ কেন্দ্র, কখনো সার কারখানা বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেয় কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি অগ্নি দুর্ঘটনায় বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ভারী শিল্প কারখানা, বস্ত্র ও সুতা কারখানার ডাইং ও ওয়াশিং প্লান্টে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুর 12টার পর থেকে কমতে থাকে চাপ। তখন বয়লার সহ বিভিন্ন মেশিন বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও মেশিন। এতে ক্রেতাকে প্রতিশ্রুতি অনুযায়ী কাপড় সহ অন্যান্য পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে উৎপাদন ব্যয় ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি। গ্যাসের প্রেশার মিনিমাম একটা প্রেশারে বয়লার অথবা এর সাথে যে ফিনিশিং মেশিনগুলো এগুলো পরিচালিত হয়। তো মেশিনের যখন বন্ধ হয়ে যায় কার্যক্রমটা, আপনি জানেন যে ডাইং মেশিনগুলো একটা কন্টিনিউয়াস প্রসেসে হয় এবং কন্টিনিউয়াস প্রসেসে কোনো একটা জায়গায় যদি ব্রেকআপ হয় টোটাল ফেব্রিক্সটাই ড্যামেজ হয়ে যায়। ইয়ার এবং গ্যাসের মিক্সচার ছাড়া তো স্টিম উৎপাদন সম্ভব না। তো যখন ইয়ার এবং গ্যাসের মিক্সচারটা প্রপারলি পাইতেছি না, তখন আমি স্টিম উৎপাদন করতে পারতেছি না। এখন স্টিম যখন প্রপারলি উৎপাদন করতে পারতেছি তখন আমার বয়লারেরও ক্ষতি হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ আছে নগরীর অনেক সিএনজি রিফুয়েলিং পাম্প। যেসব পাম্পে গ্যাস আছে সেখানেও চাপ কম। ফলে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হওয়ায় কমেছে চালকদের আয়। গ্যাস নেটওয়ার্কের শেষ প্রান্তে থাকা আবাসিক গ্রাহকরাও পড়েছেন দুর্ভোগে। অনেক এলাকায় সকাল থেকে গ্যাস চলে যাওয়ায় জ্বলছে না রান্নার চুলা। বিকল্প উপায়ে রান্না সারছেন গৃহিণীরা। সকালবেলা যে একটা বাচ্চারা স্কুলে যাবে, অফিসে যাবে, ওই সময় গ্যাসটা থাকে না, তখন নাস্তাগুলো রেডি করতে আমার একটু অনেক কষ্ট হয়। সংকটের বিষয়ে ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা। জানান 270 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে সংকট কাটবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। গ্যাস সংকটের বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এছাড়াও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি লগ্নর কাছে। লগ্ন, বাসাবাড়িতে তো আসলে গ্যাসের চাপ আমরা না থাকায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাসাবাড়িতে আসলে তীব্র গ্যাস সংকট। এই অবস্থায় হোটেল রেস্তোরাঁগুলোতে আসলে ভিড় কেমন দেখছেন, আর যারা ভিড় করছেন তারা আসলে কি বলছে? দেখুন, আসলে সংকট সব দিক থেকেই হচ্ছে। বিদ্যুতের সংকট হচ্ছে, গ্যাসের সংকট হচ্ছে। আমরা বেশ কিছু আবাসিক এলাকায় ঘুরেছি। তো যে আবাসিক এলাকাগুলোতে ঘুরেছি সেখানে মূলত শুধু যে আজকের জন্য যে সংকট হচ্ছে এমনটি না, আমরা দেখেছি যে গেল কয়েকদিন ধরেই যেহেতু লাগাতার এই সংকট চলছে, তাই তারা বিকল্প হিসেবে বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছিল। কিন্তু যেহেতু লাগাতার আসলে নিরবিচ্ছিন্নভাবে তারা সেই সমাধান পাচ্ছে না বিদ্যুতের, সেজন্য হোটেলমুখী হতে হচ্ছে। আমরা হোটেলে যারা আসলে এসেছে খাবার জন্য তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে যেহেতু একই তো মাসের শেষ, বিশেষ করে যারা কর্মচারী বলছেন, সরকারি কর্মচারী থেকে বিভিন্ন কর্পোরেট পর্যায়ে যারা কাজ করে, তারা বলছে যে শেষ সময় একই তো ভোগান্তিতে হচ্ছে, তারপরে হোটেলে আসলে চড়া মূল্যের অভিযোগ করছেন। আমরা সেই প্রশ্নটা আবার করেছিলাম যারা এখানে হোটেল কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলেছেন যে গ্যাসের যে সংকট সেটা তাদেরকে ভোগাচ্ছে। বিশেষ করে অন্যান্য গ্যাসের পাশাপাশি এলপিজি যে সিলিন্ডারের মাধ্যমে তারা রান্না করে থাকেন, সেই সিলিন্ডারেরও পর্যাপ্ততা পাচ্ছেন না এবং সেই অপ্রতুলতার জায়গা থেকে তারা আসলে দাম বেশি নিতে বাধ্য হচ্ছেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকেও অন্যতম কারণ হিসেবে বলছেন। একই সাথে যেহেতু রাজধানীতে যে পরিবহনের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, সেই জ্বালানিতেও একটা সংকট তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে পরিবহন খরচাও তাদের অনেক বেড়ে গেছে, এমন একটা অভিযোগ তাদের কাছ থেকে আমরা খুবই স্বাভাবিকভাবে পেয়েছি। তো সবকিছু মিলে যখন একটা সামগ্রিক সমস্যা হয়ে গেছে, তো সেই জায়গা থেকে তাদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এখানে এই ভোগান্তির যে কথাগুলো, এটা ক্রেতারা যেমন বলছেন, বিক্রেতারা বলছেন, দিন শেষে সবাই তো নাগরিক পর্যায়ের মানুষজন, তাই আসলে সবার মাঝে আমরা সেই ভোগান্তির জায়গাটা দেখেছি এবং সেই সবাই কিন্তু এই ভোগান্তি
রাজনীতির জায়গাটা নিয়েই আসলে তাদের যে অভিযোগের জায়গাটা বলছে। তো একই হচ্ছে ভোক্তা পর্যায়ে যেমন হচ্ছে ক্রেতা পর্যায়ে হচ্ছে, একই সাথে ফিলিং স্টেশনগুলোতেও আমরা একটা চিত্র দেখেছি। তো এর আগে আমরা যেমন দেখেছিলাম যে জ্বালানি সংকট হওয়ার কারণে শুধুমাত্র যারা চালকরা রয়েছেন তারা ভোগান্তিতে পড়ছিলেন, তবে এবার যেটা দেখা যাচ্ছে শুধু চালক নয়, এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে যারা বাসাবাড়িতে রান্না করছেন, বাইরে রান্না করছেন, সবার ক্ষেত্রে কিন্তু ভোগান্তির গল্পটা একই রকম, অন্যয়। রাজধানীর মতিঝিল থেকে এবার যেতে চাই সাভারে, সেখানে আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এই যে গ্যাসের সংকট তৈরি হয়েছে, এই বিষয়ে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি বলছে তারা? অন্যয় একটু যদি বলতে চাই, সাভারের আবাসিক এবং বাণিজ্যিক ভাবে গ্যাসের যে সরবরাহ অনেক কমে যাওয়ার কারণে সে চরম মাত্রায় কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার শিল্প কলকারখানা, পাশাপাশি আবাসিকের কথা যদি বলি, আমি যে জায়গাটাতে রয়েছি এটি আসলে উপজেলার একদম পাশাপাশি একটি জায়গায়, কোয়ার্টার কিলোমিটারের মধ্যে এই একটি অভিজাত এলাকা। এইখানেও আপনার কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু আবাসিকে আসলে কোনো রকম গ্যাসের চাপ না থাকার কারণে তারা কিন্তু লাকড়ির চুলায় রান্না করছেন, কেউ আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। আর সে কারণে একদিকে তারা গ্যাসের বিল দিতে হচ্ছে, অন্যদিকে ইলেকট্রিকের বিলও কিন্তু দিতে হচ্ছে। তো আমরা এই সংকটের মূল কারণ হিসাবে এখানে যারা গ্যাস ব্যবহার করছেন তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে এখানে যে সম্প্রতি যে কক্সবাজারে যে এলএনজি স্টেশনে গ্যাস সরবরাহের কারণে মূল গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে, এটার কারণে সারা দেশে একটি সংকট তৈরি হয়েছে। কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু 2 বছর ধরে একটি সংকট রয়েছে। এই সংকট, জাতীয় যে সংকট শুরু হয়েছে সেটি শুরু হওয়ার আগ থেকে কিন্তু এখানে একেবারেই গ্যাস নেই, তারা গ্যাসহীন জীবনযাপন করছেন। একদিকে গ্যাস ছাড়া তারা ইলেকট্রিক চুলা এবং লাকড়ি চুলা রান্না করছেন, অন্যদিকে তারা কিন্তু প্রতি মাসের বিল দিতে হচ্ছে। সে কারণে কিন্তু একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। এ কারণে কিন্তু সাভার যে উপজেলা গ্যাসের যে অফিস রয়েছে, কার্যালয়, সে জোনাল অফিস, সেটি কিন্তু তারা কয়েকদিন আগে ঘেরাও করে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যে যদি গ্যাসের সমস্যার সমাধান না হয় কিংবা তাদের গ্যাসের বিল মওকুফ করানো হয়, তাহলে তারা আবার কিন্তু ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করবেন কিংবা আবার সেই যে গ্যাসের রিজিওনাল অফিস রয়েছে সেটিকে অবরোধ করবেন। কিন্তু আলটিমেটাম শেষ হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু তিতাস কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করতে পারেনি। একটু বলতে চাই, শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার প্রায় 2000-এর মতো কিন্তু শিল্প কলকারখানা রয়েছে। এইসব শিল্প কলকারখানার মধ্যে যে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে, তাদের উৎপাদন কমে যাচ্ছে। পাশাপাশি যে আপনাদের যে তেঁতুলঝোড়া এলাকায় যে ট্যানারি রয়েছে, ট্যানারিতে চামড়া এবং চামড়াজাত পণ্য যেগুলো প্রসেস করা হয় বিশেষ করে, সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে কিন্তু চামড়া শিল্পে এর মধ্যেও একটি অর্থনৈতিক ভাবে ধস হতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। পাশাপাশি শিল্প মালিকরা বলছেন যদি গ্যাসের সমস্যা খুব দ্রুত সমাধান না হয় তারা আসলে যথাসময়ে শিপমেন্ট দিতে পারবেন না। এবং এছাড়া আবাসিকে কিন্তু বড় ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে দোকান, স্থানীয় যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের ভিড় লেগে থাকে, কারণ বাসাবাড়িতে রান্না করা সম্ভব হচ্ছে না এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু বাসাবাড়িও অনেক ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ নিয়ে সাভার থেকে বিস্তারিত। গ্যাস সংকট নিয়ে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজদা লগ্ন এবং সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানি সংকটের জন্য আগের সরকারের সিদ্ধান্তহীনতাকেও দায়ী করেন তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বছরের পর বছর ধরে জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত। কয়েক বছর ধরেই প্রায় 100 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি থাকায় পণ্য উৎপাদন কমেছে। কোনো রকমে টিকে আছে শিল্প কারখানাগুলো। নতুন তৈরি কারখানাগুলো গ্যাসের জন্য অপেক্ষায় বছরের পর বছর। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র হয়েছে গ্যাস সংকট। সেখানকার কিছু উল্লেখযোগ্য জিনিস, এমন বাস্তবতায় নতুন শিল্প কারখানার জন্য দুঃসংবাদ দিল সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না। সমালোচনা তো করবেনই, কিন্তু আমাদের কিছু যুক্তরাষ্ট্র নতুন করে 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের জন্য আগের শুল্কই বহাল থাকছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র 56 SKS রাইফেল ও 7.62 গুলির ব্যবহার করেছে পুলিশ। এছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে বা পরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন, ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সাবেক সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করার কারণে সংকট তৈরি হয়েছে। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে নাই, যিনি কর্মে নাই, যিনি প্রশিক্ষণে নাই, এই রকম সংখ্যা হচ্ছে 40%। তার মধ্যে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে নারীদের ক্ষেত্রে এটি 60%। এই পরিস্থিতি কেন হচ্ছে? কারণ যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড না রেখে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে 60,000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অর্থ বিষয়ক উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সবার আগে বাংলাদেশের স্লোগান তুলি, সরকার এখন সবার আগে বিএনপি প্রতিষ্ঠায় ব্যস্ত, এমন মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারের সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে। নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন, প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি। আওয়ামী লীগের আমলের দলীয়করণ, দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। কুমিল্লা সীমান্তে 3 বছর ধরে বিজিবির জব্দ করা প্রায় 52 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। তালিকায় রয়েছে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হুইস্কি, বিয়ার সহ দেশি বিদেশি মাদক। এসব ঘটনায় 526 জনকে আটক করা হলেও পলাতক রয়েছে 2.5 শতাধিক আসামি। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। রোলার আর ইট ভাঙ্গা মেশিনে পিষ্ট করে ধ্বংস করা হচ্ছে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের মাদকদ্রব্য। নামি দামি এইসব মাদকের মোড়ক কিংবা ব্র্যান্ডের চাকচিক্য সবকিছুই ধ্বংস করা হচ্ছে এক এক করে। ফেন্সিডিল থেকে হুস্কি, বিয়ার থেকে ইয়াবা, সীমান্তের চোরাপথে আসা নানা ধরনের মাদকের চালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 3 বছরে কুমিল্লা 10 ও সুলতানপুর 60 বিজিবি প্রায় 20,200টি অভিযান চালিয়ে জব্দ করেছে 51,83,84,125 টাকা মূল্যের মাদকদ্রব্য। সবাই আমরা চেষ্টা করি একইভাবে এই ধরনের মাদক সিজার করার জন্য, যাতে কোনোভাবেই বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আমাদের দেশে না আসে। সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আরো বলবো যে আপনাদের পরিচয় আমরা গোপন রাখবো, আমাদের বিওপি নাম্বারগুলো দেওয়া আছে, সব জায়গায় আপনারা এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। এই মিডিয়ার মাধ্যমে আমি এলাকার লোকজনকে যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি। প্রায় 80 কিলোমিটার সীমান্তে বিজিবি সহ বিভিন্ন টাস্কফোর্সের সমন্বিত অভিযানে উদ্ধার করা হয় মাদকের এসব চালান। বিজিবি কর্মকর্তারা বলছেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি চোরা কারবারিদের প্রতিও দেয়া হচ্ছে কঠোর বার্তা। শিক্ষার্থীরা, তোমাদের অনুরোধ করব যে এই মাদকটা যে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সামাজিক বিভিন্ন ব্যাধি বিভিন্ন ছড়িয়ে যাচ্ছে, এই মাদকের সাথে ছিনতাই, রাহাজানি, মানুষকে স্টেপ করা, আহত করা, নিহত করা, এটার সাথে কিন্তু এটা পেরিফেরা জড়িত। তো এই জিনিসটা যেন তোমরা বোঝো, যে একটা শিক্ষার্থী যারা আছে, যাতে তোমাদের জীবনে যেন এরকম না। এদিকে ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত সীমান্তে 2 মাসে অন্তত 25টি পুশিং চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। সর্বশেষ কুমিল্লার শালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী 4 জনকেও ফেরত পাঠানো হয়েছে। মাসুদ আলম, এখন কুমিল্লা। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় সকলকে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁওতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। 2027 সালের হজের নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করায় হজ পালন করা কষ্টসাধ্য হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হাবের প্রতিনিধিরা। সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। সৌদি আরব হজের সার্ভিস আপডেট করার কারণে 66,000 টাকা খরচ বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও ওমরা মেলা শুরু হবে আগামী 30 জুলাই বলেও জানানো হয়। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক, ডি ক্যাটাগরি সার্ভিস প্রত্যাহার সহ অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে হজ পালন করা কঠিন ও কষ্টসাধ্য হবে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। হজ এজেন্সি যদি প্রতারিত করে এবং তাদের কথাবার্তা যদি ঠিক না থাকে, আপনাদের কমিটমেন্ট অনুযায়ী যদি বাড়িঘর না দেয়, সেই ব্যাপারে আমরা হাব দায়িত্ব নেব ইনশাল্লাহ। 3 দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। 21,000 প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র 3 শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিন আইনি। 31 বছরে হস্তান্তর হয়েছে 21,000 প্লট, অথচ নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র 3 শতাধিক প্লটের। রাজধানীর উপর জনসংখ্যার বাড়তি চাপ কমাতে এবং একটি আধুনিক পরিকল্পিত নগরীর লক্ষ্যে 6,150 একর জমির উপর 1995 সালে কাজ শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের। প্রায় 8,000 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু এখনও এই প্রকল্পের কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কথা হলো প্লট মালিক জহিরুল ইসলামের সঙ্গে। 2009 সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেলেও কাজ শুরু করেন 2025 সালে। নাগরিক সুবিধা না থাকায় আগ্রহ পাননি বাড়ি নির্মাণের। প্রশ্ন ছিল, এখন কি তবে নাগরিক সুবিধা মিলেছে? নাগরিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল, রাজুক বলছিল এগুলো হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বাতি, তারপর সেফটি সিকিউরিটি, এইসবের অভাবে আমি শুরু করতে পারি নাই। তো আমাদের প্ল্যান পাস করানোর সময় আমাদের এখানে মেয়াদ দেওয়া ছিল 3 বছর। তো আমি এখন বাধ্য হয়েই আবার শুরু করে দিয়েছি এইসব সুবিধা ছাড়াও। আরেকজন প্লট মালিক শাহজান মিয়াও জানালেন তার কথা। 2014 সালে প্লট বরাদ্দ পেয়েও এখনো পড়ে আছে তার জায়গা। রাজুকের জটিলতার কারণে লেন্দি হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, যেমন পানি, বিদ্যুৎ আছে কিন্তু রোড লাইট নাই এবং নিরাপত্তা নাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলের 30টি সেক্টরের আবাসিক প্লটের বেশিরভাগেরই নেই সীমানা প্রাচীর। অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে অনেক মালিক বা স্থানীয় কৃষকদের দেখা যায় চাষাবাদ করতে। এছাড়া বহিরাগতদের অবাধ চলাচল এবং রাজুকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতায় মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এখানে হলো গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, যাতায়াতের গাড়ির সমস্যা। আজ আবার 4 বছর বাড়ি করছি, কিন্তু এখনো স্কুল কলেজের কোনো খবরই নাই। এই যে অবস্থা, তারা কেউ দেখাও না। আমরা মনে হচ্ছে যে পূর্বাচল নতুন শহরে আছি, কিন্তু না, আমরা এখন একটা গ্রামের পরিবেশে আছি। তবে সম্প্রতি নিকারের বৈঠকে পূর্বাচলকে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতা থেকে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয়েছে। এতে পড়ে থাকা খালি প্লটে বাড়ি নির্মাণে অচলাবস্থা কেটে যাবার পথ কি তাহলে তৈরি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে রাজুকের সাথে সমন্বয় করে প্রাথমিক রূপরেখা ও প্রস্তুতি শুরু করেছে তারা।
আমরা রাজুক সহ বসে একটা সিদ্ধান্ত নিয়ে অপারেশনে চলে যাব। সেখানে আমাদের প্রশাসনিক ভবন থাকবে, জোনাল অফিস থাকবে। যখন কাজগুলো শুরু হয়ে যাবে তখন যারা এখানে প্লট মালিকরা যারা আছেন তারা নিজ উদ্যোগেই দেখবেন সেখানে কাজ শুরু করে দিবে। হয়তোবা তারা রাজুকের কাছে আবেদন করে একটা সময়সীমা নির্ধারণ করতে পারে। প্রশাসনিক জটিলতা দূর করতে এবং পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতেই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে সে প্রশ্ন এড়িয়ে গেলেও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটাকে যাতে বাসযোগ্য করা যায় অতি দ্রুত, শুধু এটা না, আমরা ঝিলমিল সহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যারা প্লট বরাদ্দ গ্রহীতা বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করতেছি তারা কেন যাচ্ছে না, তারা যেগুলো চায় এবং তাদের যাতে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হয় সেই ব্যাপারে একদম সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন কাগজে কলমের সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটি এখানে পুরোপুরি বিফল হওয়ার ঝুঁকিতে পড়েছে। এটা কিন্তু সরকারের যে বিকেন্দ্রীকরণের ধারণা সেটার বিপরীত পথে আমরা হাঁটছি। তাহলে ঢাকা আরও বড় হচ্ছে, ঢাকার প্রভাব আরও বড় হবে, ঢাকামুখীতা আরও বাড়বে। বরঞ্চ এটাকে আলাদা সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের সাথেও যদি নেওয়া হতো তাহলে কিন্তু ঢাকামুখীতা আর কমতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আইনের শাসন নিশ্চিত হলেই পূর্বাচল বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে বলে মত তাদের। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের প্রশাসনিক জটলা থেকে মুক্ত হয়ে পূর্বাচল এখন পুরোপুরি ঢাকার অংশ। যে পূর্বাচলকে ঘিরে নাগরিকরা একটি আধুনিক স্বপ্নের নগরীর প্রত্যাশা করেছিলেন, 3 দশক ধরে তা আটকে ছিল 3 জেলার প্রশাসনিক গোলকধাঁধায়। তবে ঢাকা সীমানার সাথে যুক্ত হয়ে সেই জটলা এখন কেটেছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজুকের কাগজে কলমের মাস্টার প্ল্যান আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে সমন্বয় কতটা দ্রুত বাস্তবায়িত হয়। পানি, গ্যাস আর নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো যদি আগামী দিনগুলোতে নিশ্চিত করা না যায় তবে এই নতুন শহর পুরোটাই শুধুই প্লটের এক বিশাল মরুভূমি হয়েই থেকে যাবে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ কাল। এই রায় ও আদেশের পর জানা যাবে সারওয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির উপর আবারও শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এই আদেশের মাধ্যমে সারওয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএসটিআই এর একজন প্রতিনিধি, বুয়েটের একজন বিশেষজ্ঞ শিক্ষক সহ গঠিত কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সম্প্রতি ইউএসডিও নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা যায় বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত প্লাস্টিক কণা রয়েছে এবং শিশুদের 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেও এই কণা পাওয়া গেছে। সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই মামলাটা 25/8/2026 তারিখে আবার এই মামলাটা লিস্টে থাকবে। সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস এখন শুধুই স্মৃতি। একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর এই কারখানা সচল রেখেছিল এই অঞ্চলের অর্থনীতির চাকা। কিন্তু নানা সংকট ও অব্যবস্থাপনায় দীর্ঘ 19 বছর ধরে বন্ধ রয়েছে মিলটি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ। রিফাত রহমানের প্রতিবেদন। যেখানে একসময় দিনরাত ঘুরত উৎপাদনের চাকা, শ্রমিকের ব্যস্ততায় মুখর থাকত পুরো এলাকা,
সেই জায়গায় এখন নেমেছে নীরবতা। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন আর মরিচা ধরা যন্ত্রপাতি। স্থানীয় তাঁত শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে 1966 সালে প্রায় 23 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস। পরবর্তীতে 1972 সালে জাতীয়করণের পর বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসির অধীনে দীর্ঘদিন উৎপাদনে ছিল প্রতিষ্ঠানটি। একসময় এই মিল ছিল সিরাজগঞ্জের অন্যতম বড় কর্মসংস্থানের কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে আধুনিকায়ন না হওয়া, পুরনো যন্ত্রপাতি, কাঁচামাল সংকট ও আর্থিক অব্যবস্থাপনায় ধীরে ধীরে লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ব্যাংক ঋণ সহ নানা দেনার চাপে 2007 সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় মিলের উৎপাদন। মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। মিল বন্ধের প্রায় 2 দশক পার হলেও অনেক শ্রমিক এখনও পাননি তাদের পাওনা টাকা। কেউ কেউ পাওনার অপেক্ষায় জীবন পার করেছেন, আবার অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। এই মিলটা খুব জাঁকজমক ছিল, মিল যখন চালু ছিল খুব জাঁকজমক ছিল। হ্যাঁ, আমরা 800 850 শ্রমিক কর্মচারী কাজ করে গেছি। অনেক কর্মজীবী পেশাজীবী লোক ছিল যারা এখন বেকারত্ব জীবনযাপন করতেছে, অসহায়ত্ব জীবনযাপন করতেছে। যদি এই মিলটা আবার পুনরায় আবার চালু করতো, হাজারো বেকার সংস্থা এদেরকে কর্মসংস্থান হইতো। স্থানীয় ব্যবসায়ীদের মতে সরকারি বা বেসরকারি উদ্যোগে আধুনিকায়নের মাধ্যমে মিলটি পুনরায় চালু করা গেলে একদিকে যেমন তাঁত শিল্পের কাঁচামালের সংকট কমবে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তাঁত রিলেটেড কোনো কিছু করলে, নতুন আঙ্গিকে আধুনিক রূপে করলে সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে এবং আমাদের পণ্য তৈরি হবে। এই পণ্য তৈরি করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে। এদিকে প্রাইভেট সেক্টরের বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে নীতিগত সহায়তার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। গত নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বলেছিল বন্ধ পাটকল বা টেক্সটাইল মিল বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা নতুন করে চালু করব। আমাদের মন্ত্রণালয় থেকে যদি নীতিগত কোনো সহায়তা, যে কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হয়, আমরা প্রাইভেট সেক্টরকে আমরা উৎসাহ করি এবং সহযোগিতা প্রদান করি। সদিচ্ছা আর আধুনিকায়নের অভাবে একটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে তার এক জীবন্ত উদাহরণ সিরাজগঞ্জ কটন অ্যান্ড স্পিনিং মিল। স্থানীয়রা বলছেন, লোকসানের গণ্ডি পেরিয়ে আবারও সরকারি উদ্যোগে মিলটি চালুর ব্যবস্থা করা গেলে স্থানীয় তাঁতিদের সুতোর চাহিদা যেমন পূরণ হবে, তেমনি সচল হবে এই অঞ্চলের অর্থনীতির অবরুদ্ধ চাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। উপকূল জুড়ে থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। দেশের 4 সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। টানা 2 সপ্তাহ ধরে সমুদ্র উত্তাল থাকায় সাগরে নামতে পারছেন না বরগুনার হাজারো জেলে। বন্ধ রয়েছে মাছ শিকার, চরম আর্থিক সংকটে উপকূলের জেলের পল্লীগুলো। এদিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সহ দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার জেলায় আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সমো এলাকায় দোকানে ভয়াবহ আগুনে 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় রাত 3টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। দোকানের ভেতরের একটি আবাসিক রুমে 7 বাংলাদেশি ঘুমিয়েছিলেন। হুট করে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন সবাই। ঘটনাস্থলেই মারা যান 6 জন। দগ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে তদন্ত নেমেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে একদিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরই মধ্যে তাদের নাম না ছাড়লেও আবারও তীব্র আন্দোলন নামার হুঁশিয়ারি সংগঠনটির। শেষ মুহূর্ত পর্যন্ত বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সিজেপির মুখপাত্র। এদিকে আন্দোলনের সহিংসতার জেরে সিসিটিভি ফুটেজ দেখে
873 জনকে শনাক্ত করেছে পুলিশ, যদিও তাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধের মামলা ছিল। আরও জানাচ্ছেন তানফির জনি। আন্দোলনের মুখে ককরোচ জনতা পার্টি ও শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয় মোদী সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও পুলিশি হামলার বিচারের দাবিও মেনে নেয়ার আশ্বাস পায় ককরোচ জনতা পার্টি। তবে বিহার ও বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে সিসিটিভি ফুটেজ দেখে শত শত শিক্ষার্থীকে নজরদারি, গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারকে একদিনের সময় বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দিলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে সিজেপি জানায়, দেশের কোথাও কোনো বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে জবরদস্তি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় আইনি পোর্টাল ও সুরক্ষা তহবিল চালু করেছে সিজেপি। हमारे प्रोटेस्ट को कॉल ऑफ किया था। বিক্ষোভের হুঁশিয়ারির পরই ককরোচ জনতা পার্টির সঙ্গে গভীর রাতে বৈঠকে বসে সরকারের প্রতিনিধি দল। 3 ঘন্টার বৈঠক শেষে সিজিপি মুখপাত্র জানান, মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি ও ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া সহ তাদের সুরক্ষায় সরকার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে। শুধু দিল্লি নয়, আসাম, বিহার সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। जो वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे एफआईआर वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। এদিকে যন্তর মন্তরে আন্দোলনের সহিংসতার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ফেসিয়াল রিকগনিশন ও পূর্বের রেকর্ড ঘেটে এরই মধ্যে প্রায় 3000 অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে অন্তত 989 জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং যৌন নিপীড়ন সহ একাধিক মামলার রেকর্ড রয়েছে। এছাড়া এসব অপরাধীর অনেকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে সিজিবির ভবিষ্যৎ কর্মকৌশল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া পাঞ্জাব প্রদেশে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। সুনামির আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 3 ফুট উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দ্বীপটির দ্রুতগতির ট্রেন পরিষেবা। ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। আগামীকালের বোর্ড সভা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও সবই নির্ভর করছে বোর্ড সভাপতি তামিম ইকবালের সিদ্ধান্তের উপর। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। সত্যিই কি অধিনায়ক বদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়টাও একেবারেই শেষের কাছাকাছি। ক্রিকেট বোর্ডের ভেতরের খবর, আগামীকালের বোর্ড মিটিং থেকেই আসতে পারে অধিনায়ক বদলের চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মাঝে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস উল্লেখ করেছে, মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসের হাতে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চায় বিসিবি। বিসিবির একাধিক সূত্রের কাছে এমন গুঞ্জন নিয়ে জানার চেষ্টা করেছে এখন টিভি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া একাধিক তথ্য অনুযায়ী অধিনায়ক বদলের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত, যদিও ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে বোর্ড সভাপতি তামিম ইকবালই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেই তথ্য আসতে পারে আগামীকালের বোর্ড সভা থেকেই। 2027 বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে কিছুটা আগে ভাগেই অধিনায়ক বদলের কাজ শেষ করতে চায় বিসিবি। ক্রিকবাজের খবর অনুযায়ী শুরুতে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল, যদিও পরবর্তীতে টি-20 অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের জন্য পছন্দ করা হয়েছে। এর মাধ্যমে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক পাচ্ছে টাইগার ক্রিকেট।
2025 সালের জুনে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতলেও দেশের বাইরে মিরাজের অধিনায়কত্ব ছিল একেবারেই গড়পড়তা। তার অধীনে 13 ম্যাচ থেকে মাত্র 2 জয় পেয়েছে বাংলাদেশ, সঙ্গে পারফরমেন্স ছিল পড়তির দিকে। 2027 সালে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ বিবেচনায় তাই অধিনায়ক বদলের সিদ্ধান্তে আসতে যাচ্ছে বিসিবি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।